বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টিউমার ধরা পড়েছে, করা হয়েছে বায়োপসি। বায়োপসি করার জন্যই ওনাকে আজকে ওটিতে নেওয়া হয়েছে। পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে নির্ধারিত হবে। শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের, ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমের ওপর। আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের দেশে বেগম খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন। কিন্তু সমস্যাটা হয় এখানে যে আপনার এগুলো বলতে গিয়ে তিলকে তাল করে ফেলা হয়। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ। রংপুরে মোটরসাইকেলে করে পেট্রোলেমে আগুন দেয় শিবির ক্যাডার মামুন। নোয়াখালীতে আটক 11। মানবতা বিরোধী অপরাধে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও রিপোর্ট পড়ে আছে 7 বছর ধরে। আইনি বাধা না থাকলেও শাস্তির বিষয় নিয়ে অনিশ্চয়তা। আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইটে মিলল স্বর্ণ। কার্গো হোলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকার 104টি বার। এবারও আটক নেই কেউ। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে উচ্ছেদ অভিযান। একমাত্র এক্সকাভেটর নষ্ট থাকায় হাতুড়ি দিয়ে চলে কাজ। নিষিদ্ধ পলিথিন কারখানার দখলে অস্তিত্ব সংকটে 2 পার। এবং 22 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। জাল নৌকা নিয়ে প্রস্তুত জেলেরা। অভিযানের শেষ দিনেও ভোলা ও চাঁদপুরে আটক অর্ধশত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার টিউমার ধরা পড়ায় বায়োপসি করা হয়েছে। অন্তত 3 সপ্তাহ সময় লাগতে পারে বায়োপসি পরীক্ষার ফল পেতে। বিকেলে গুলশানে সংবাদ সম্মেলনে কথা জানান তার ডাক্তার চিকিৎসক AZM জাহিদ। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। উন্নত চিকিৎসার জন্য দ্রুত বেগম জিয়াকে বিদেশে নেয়ার আবারও দাবি জানান তিনি। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। সোমবার সকাল থেকে হঠাৎই বিভিন্ন মাধ্যমে আসতে থাকে এমন খবর। এরই মধ্যে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রীর দেশে আসায় সেই গুঞ্জন আরও দানা বাঁধে। এরই প্রেক্ষিতে বিকেলে দলটির গুলশান কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। বেগম জিয়ার শারীরিক অবস্থার বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে যোগ দেন তার চিকিৎসক ডাক্তার ZM জাহিদ। তিনি জানান, জ্বর নিয়ে 12 অক্টোবর হাসপাতালে ভর্তি হলে বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়। ধরা পড়ে তার শরীরে ছোট্ট একটি টিউমার। সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত অপারেশনের। পরে তা বায়োপসি পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট পেলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তার শারীরিক অবস্থা সম্পর্কে। বায়োপসি করার জন্যই ওনাকে আজকে ওটিতে নেওয়া হয়েছে, যেটি নিয়ে আমাদের সবারই জানার আগ্রহ রয়েছে বা উৎকণ্ঠা রয়েছে। বায়োপসি একটা ডায়াগনস্টিক প্রসেসের একটা পার্ট, এবং এই প্রসেসটার পরবর্তী চিকিৎসা কি হবে সেই পরীক্ষার উপর বেস করে পরবর্তী চিকিৎসা ওনার নির্ধারিত হবে এবং রেজাল্টের উপর বেস করে। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান। আপনারা নিশ্চিত থাকুন যে আমাদের দেশে বেগম খালেদা জিয়া এখন একদম সুস্থ আছেন। এত দায়িত্ব জ্ঞানহীন মিডিয়া কেন হবে ভাই? ওয়াই? দে মাস্ট কনফার্ম। জিজ্ঞেস করতে হবে, যারা কাজ করছেন, যারা আছেন, আমাদেরকে জিজ্ঞেস করবে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবে। আরে একটা বলে দিলেই হয়ে গেল। কিন্তু সমস্যাটা হয় এখানে যে আপনার এগুলো বলতে গিয়ে তিলকে তাল করে ফেলা হয়। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে আবারও বিদেশ নেয়ার সুযোগ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। সাবেক প্রধানমন্ত্রী, সাধারণ মানুষের তো চিকিৎসার পাওয়ার অধিকার আছে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আফজাল, দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তার ব্যাপারে কিন্তু গণমাধ্যম প্রতিনিয়তই সংবাদ প্রচার করে যাচ্ছে। তাহলে আজকে এমন কি হলো যার প্রেক্ষিতে মির্জা ফখরুল গণমাধ্যম কর্মীদের উপর ক্ষোভ ঝাড়লেন? আসলে বেগম খালেদা জিয়া যখন করোনা আক্রান্ত হলেন গত 11 এপ্রিল তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। সেই সময়ও গণমাধ্যম কিন্তু নিউজ করেছিল এবং প্রথমের দিকে বিএনপি নেতাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, সাংবাদিকরা যখন ফোন করেছিলেন যে বেগম খালেদা জিয়ার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপনারা জানেন কিনা। তখন পর্যন্ত বিএনপির নেতারা বা বিএনপির যারা গণমাধ্যম শাখায় আছেন তারা বারবারই বলে আসছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি, বেগম জিয়া তো নমুনায় পরীক্ষায় করার জন্যই দেননি।
কিন্তু পরে আমরা জানতে পারলাম যে স্বাস্থ্য অধিদপ্তর সেটি কনফার্ম করেছে। তো বেগম খালেদা জিয়ার অসুস্থ হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে গণমাধ্যমদেরকে এড়িয়ে চলার যে একটা প্রবণতা, সেই প্রবণতাতেই কিন্তু বিএনপি দেখিয়েছে। এবং আজকে মির্জা ফখরুল বললেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বা স্বাস্থ্যের কী অবস্থা এটি জানার জন্য অবশ্যই তাকে অথবা চিকিৎসকদের ফোন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমরা যতটুকু জানি চিকিৎসকদের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বলার কোনো অনুমতিই দেওয়া হয়নি। তাহলে গণমাধ্যম জানলো কিভাবে? আজকে যখন বেগম খালেদা জিয়ার কে দেখতে দেশের বাইরে থেকে তার ছেলের বউ যখন দেশে আসলেন এবং বেগম খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছে, তখনই কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যম দিয়েই গণমাধ্যম খবরগুলো প্রচার করেছে। আমার মনে হয় বেগম খালেদা জিয়ার একজন পেশেন্টের প্রাইভেসি থাকবে, কিন্তু যেহেতু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যার স্বাস্থ্যের দিকগুলো মানুষ জানতে চায়, সেই কারণেই গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করে দায়িত্বশীল সূত্রের মাধ্যম দিয়ে এই খবরগুলো প্রচার করেছে। তবে বিএনপির মহাসচিব তিনি একটু গোস্বা হয়েছেন সাংবাদিকদের ওপর। আমরা বেগম খালেদা জিয়া যদি শারীরিক অবস্থা এখন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদা জিয়ার শরীরে লাম্প ধরা পড়েছে, যেটি টিউমার। তার সাইজ বলা হচ্ছে 1.2 সেন্টিমিটার। বায়োপসি সম্পন্ন হয়েছে এবং অপারেশন করা হয়েছে। অপারেশনের যে ফলাফল এটি জানতে 15 থেকে 21 দিন সময় লাগবে, কারণ বায়োপসি হচ্ছে একটি ডায়াগনস্টিক প্রসেস এবং এটির যে জেনেটিক্যাল সাইট রয়েছে বা জেনেটিক্যাল স্টাডি করা প্রয়োজন, সেই কারণেই 15 থেকে 21 দিন সময় লাগতে পারে এটি বলছেন। আর বেগম খালেদা জিয়াকে এখন সার্জিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন বা রাখা হয়েছে। আর বেগম খালেদা জিয়া বিপদমুক্ত। দুজন চিকিৎসক এর বরাত দিয়েই মির্জা ফখরুল বলেছেন যে বেগম খালেদা জিয়ার এখন বিপদমুক্ত রয়েছেন। আর বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আমরা দেখেছি যে এর আগে আমি যেহেতু বলেছি যে গত 11 এপ্রিল বেগম খালেদা জিয়া করোনা রিপোর্ট পজিটিভ হয়। কোভিড জটিলতায় 27 এপ্রিল হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট শুরু হয়, তাকে সিসিইউতে নেওয়া হয়। প্রায় 52 দিন তিনি চিকিৎসাধীন ছিলেন। 19 জুন তিনি বাসায় ফিরেছেন। আর গত 12 অক্টোবর ফের হাসপাতালে ভর্তি হন। 12 অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার কারণ ছিল তার শারীরিক যে তাপমাত্রা বা জ্বর ওঠানামা করছিল, এই কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাফর, আপনার কোনো প্রশ্ন আছে? খালেদা জিয়ার যে এই টিউমারটির কথা বলা হচ্ছে, তার মানে তো টিউমারটি তার একদিনেই হঠাৎ করে হয়ে যায়নি, দীর্ঘদিন ধরে তার শরীরে বাসা বেঁধেছিল। তো এ বিষয়ে চিকিৎসকরা কি বলছেন? বিপদমুক্ত তো বলেছেন, কিন্তু এর চিকিৎসা কিংবা অন্যান্য দিক থেকে তার পরিবার এবং চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা বলেছেন আজকে যেটি করা হয়েছে বায়োপসি, এটির রিপোর্টটা হাতে পেলে তার উপর নির্ভর করবে হচ্ছে পরবর্তী চিকিৎসা কোন পর্যায়ে যাবে। এটি কিন্তু তার চিকিৎসকরা বলেছেন। আর আমরা শুরু থেকেই দাবি উঠছে যে বেগম খালেদা জিয়ার বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা তারা করাতে চান। আমরা যদি বিএনপি নেতারা কি বলছেন এবং সরকার তার জবাবে কি বলছে সেটা যদি দেখতে চাই, পরিবারও বিএনপি দাবি করছে দেশে হাসপাতালে চিকিৎসা হবে না বেগম খালেদা জিয়ার, বিদেশি মাল্টি অ্যাডভান্স সেন্টারের চিকিৎসা দরকার, সেই কারণে তাকে বিদেশে নিয়ে যেতে হবে। কোনো কিছু হলে দায় নিতে হবে সরকারকে। আর সরকার বলছে সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী দেশে চিকিৎসা নিতে হবে তাকে, যেহেতু তার মুক্তির শর্ত হচ্ছে দুটি। একটি হচ্ছে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, এই শর্তটি আমরা শুধুমাত্র এখন কাগজেই দেখছি, কারণ বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আর বিদেশে যাওয়ার আবেদন করতে হলে আবার জেলে ফিরতে হবে। অর্থাৎ বেগম খালেদা জিয়া যদি আবার জেলে যান, জেলে যাওয়ার পরে যদি তার চিকিৎসার জন্য বিদেশে নেয়ার পরিবার আবেদন করে, তখনই কেবল এই আবেদনটি বিবেচনা করার সুযোগ পাবে। পরিবার এবং বিএনপির সবশেষ যে দাবি, কোনো কিছু হলে দায় নিতে হবে সরকারকে, এই দায়ের ব্যাপারে যদি আল্লাহ না করুক তার কিছু হয়ে যায় এর মধ্যে, দায়ের ব্যাপারে সরকার পক্ষ কি বলছে আসলে? না, আসলে দায় নেয়ার বিষয়ে আমরা হয়তো, যেহেতু আজকেই বিএনপির মহাসচিব কথা বলেছেন, আমরা হয়তো কালকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতিক্রিয়ায় বিষয়টি জানতে পারবো যে আসলে তারা কি বলছেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে তারা কি ভাবছেন। যদিও এর আগে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া যখন হাসপাতালে ভর্তি হলেন, তখন সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন মন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা হোক, এটি তারা প্রত্যাশা করছেন। এটি কিন্তু সরকারের পক্ষ থেকে ধন্যবাদ আব্দুল। আমাকে আমাদেরও প্রত্যাশা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরে আসেন, কিংবা তার সুস্থভাবে জীবনযাপন করেন, যেটাই করেন তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আসবেন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আফজাল হোসেন, জানাচ্ছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং অসুস্থতার সবশেষ খবর। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সম্প্রীতি সমাবেশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। কর্মসূচি থেকে সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সাম্প্রদায়িক
সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা রুখে দিতে প্রতিবাদ মুখর গোটা দেশ। ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানান শিক্ষক সমাজ, রাজনৈতিক সংগঠন, আলেম ওলামা সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় সংখ্যালঘু সুরক্ষা আইন দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর পূজা উদযাপন পরিষদের নেতাসহ সর্বস্তরের মানুষ। এ সময় প্রতিবাদী ব্যানার, ফেস্টুন হাতে মিছিল নিয়ে নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে সাধারণ মানুষ আসতে থাকেন সমাবেশস্থলে। শত শত মানুষের উপস্থিতিতে পুরো এলাকা যেন জনসমুদ্রের রূপ নেয়। এ সময় হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এদেশে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে ধর্মচর্চা করতে চাই। সংখ্যালঘু সুরক্ষা আইনের কথা তারা ঘোষণা দিয়েছিল, আমরা সেই আইনটি দ্রুত বাস্তবায়নের জন্য দাবি জানাই। এদিকে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জানান, সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে একে একে আইনের আওতায় আনা হচ্ছে। মূল যে ব্যক্তিটা যেখান থেকে শুরু আসার কথা হচ্ছে যে সেই ব্যক্তিটাকে আমরা একেবারে নিশ্চিতভাবে চিহ্নিত করে গ্রেফতার করতে পেরেছি। দুর্গোৎসবকে কেন্দ্র করে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অসাম্প্রদায়িক চেতনার জয়গানে সংহতি প্রকাশে আসে দেশের ৮৬টি সংগঠন। কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার প্রত্যয় জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় গুজব ও সাম্প্রদায়িক উস্কানি রোধে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান তারা। রাজপথে সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেয় ছাত্র সংগঠনগুলো। শুধু কেবলমাত্র সভা সমাবেশ না করে আসলে অন্তরে অসাম্প্রদায়িকতা ধারণ করি। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। সবচেয়ে বড় শক্তি তারুণ্যের শক্তিকে নিয়ে আমরা আসলে এদেরকে মোকাবেলা করতে হবে। সাম্প্রদায়িক হামলার সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া, প্রশাসনকে আরও সচেষ্ট হওয়া সহ ৭ দফা দাবি পেশ করা হয় সম্প্রীতি সমাবেশ থেকে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। রংপুরে মাঝিপাড়ায় মোটরসাইকেল করে পেট্রোল এনে বাড়িঘরে ছিটিয়ে দিয়ে আগুন দেয় শিবির ক্যাডার মামুন আর তাকে সহযোগিতা করে সনেট। তাদেরকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় গ্রেফতার হয়েছে আরও 11 জন। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। অপরাধীরা একে একে পুলিশের ফাঁদে আটকা পড়ছে। বেরিয়ে আসছে নতুন নতুন তথ্য। রংপুরের পীরগঞ্জে মাঝিপল্লীর ঘরবাড়ি জ্বালাতে পেট্রোল ছিটানো শিবির ক্যাডার মামুনকে সহযোগী সনেট সহ গাইবান্ধার সাদুল্লাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে মামুনের বাসা থেকে দুজনকেই গ্রেপ্তার করা হয়। গত 17 অক্টোবর রাতে মোটরসাইকেল করে নিজে পেট্রোলের জার নিয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ছিটিয়ে দেয় মামুন, আর এ কাজে সহযোগিতা করে সনেট। দুজনেই জামাত শিবির কর্মী। এদিকে ঘটনার দিন আগুন দেওয়ার সময় ৮০,০০০ টাকা লুটের অভিযোগ পাওয়া যায় মামুনের বিরুদ্ধে। ওমর ফারুক তনেক এবং মামুন মণ্ডল দুইজনেরই আমরা প্রাথমিকভাবে তারা জামাত শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই ধরনের তথ্য আমরা পেয়েছি। আজকে তারা ঘটনার সঙ্গে জড়িত এবং টাকা বিভিন্ন বাসা থেকে কিছু কিছু টাকাও লুটপাট হয়েছে। রোববার রাতে অভিযান চালিয়ে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ থেকে স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম এবং সেনবাগের বীজবাগ থেকে জামাত সমর্থিত সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ সহ 11 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের বিরুদ্ধে 15 অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলার অভিযোগ রয়েছে। কুমিল্লার ঘটনাকে পুঁজি করে সামাজিক মাধ্যমে উস্কানিমূলক বক্তব্য প্রচার করে গ্রেপ্তারকৃতরা। ফয়সাল ইনাম কমল কুমিল্লা জেলার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনার ভিডিওটি আপলোড করা সহ অন্যান্য বিভিন্ন উস্কানিমূলক পোস্ট তার ফেসবুক পেজে পোস্ট করে। এদিকে চাঞ্চল্যকর কুমিল্লার ঘটনায় প্রধান আসামি ইকবাল হোসেনকে নিয়ে পূজা মণ্ডপ থেকে খোয়া যাওয়া হনুমানের গদা উদ্ধার করে পুলিশ। রোববার রাত 11:30টার দিকে গ্রেপ্তার হওয়া ইকবালকে সঙ্গে নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় তার দেখানো তথ্যের ভিত্তিতে দারোগাবাড়ি মাজারের পাশের একটি ঝোপ থেকে গদাটি উদ্ধার করা হয়। পরে সেটি আলামত হিসেবে সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাবিব হাসান, সময় সংবাদ। এদিকে রংপুরের মাঝিপাড়ায় আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার শিবির ক্যাডার মামুনের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে। সম্প্রতি বিদেশ থেকে ফিরে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নিজের ফেসবুকে উস্কানিমূলক প্রচারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সাদুল্লাপুরের আলীনগর গ্রাম থেকে ধাপেরহাটের ভাড়া বাড়িতে বসবাস করতেন মামুন বিন জায়েদ আলী। এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানও আছে তার। পুলিশ ও স্থানীয়রা জানান, নির্বাচনী সহিংসতা সহ একাধিক নাশকতা মামলার আসামি মামুন শিবিরের সক্রিয় কর্মী। ৫ জানুয়ারি নির্বাচন থেকে সে জামা শিবিরের সেন্টার পড়ার আসামি ছিল
আর সে জামাত শিবিরের একজন সক্রিয় সদস্য। এর আগে অনেকগুলো মামলার সাথে জড়িত আছে, যে বিদেশে গেছিল, বিদেশ থেকে রিটার্ন আসছে। 2014 সালে 5ই জানুয়ারি নির্বাচনের আগের দিন ভোট কেন্দ্রে আক্রমণ, ব্যালট বাক্স ছিনতাই, তারপর ব্যালট বাক্স পুড়িয়ে দেওয়া, ককটেল ফোটানো, এটা একটা মামলা ছিল। পরবর্তীতে কিন্তু তার পরপরই কিন্তু চার্জশিট হয়েছে। অনেকদিন পলাতক ছিল, পলাতক থাকার পরে সে রিসেন্টলি এই মামলা, প্রত্যেকটা মামলায় সে জামিন নিয়েছে। নাশকতার মামলায় কারাভোগ ও মামলা বিচারাধীন থাকা অবস্থায় মালয়েশিয়ায় পাড়ি জমান মামুন। মাস 6 আগে বিদেশ থেকে ফিরে আসেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে নিজের ফেসবুকে উস্কানিমূলক প্রচারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। সে এই ধরনের অপরাধ করা সত্ত্বেও সে বিদেশে কিভাবে যেতে পারে, এবং সে বিদেশ থেকে আসার পরও আবার ফিরে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে দিতে পারে না। আমরা সত্যিভাবে বিস্মিত হয়ে গেছি। মাঝিপাড়ায় হামলা, অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সন্দেহে সোমবার গভীর রাতে গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাটের ভাড়া বাড়ি থেকে মামুনকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। অন্যদিকে আওয়ামী লীগ বলছে একটি অশুভ শক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা কথা বলেন। সাম্প্রদায়িক সহিংসতার ইস্যুটি নিয়ে এখনও একে অপরের উপর দোষ চাপাচ্ছে আওয়ামী লীগ বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, দেশকে জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে সরকার ক্ষমতায় টিকে থাকতে চায়। এটা রাজনৈতিক চক্রান্ত, দেশের মানুষের মুখে কুলু করে দেওয়ার জন্য রাজনৈতিক চক্রান্ত। বিশ্বের সামনে বাংলাদেশে একটা জঙ্গি সন্ত্রাসী রাষ্ট্র তুলে ধরার জন্য এই কর্মকাণ্ড হচ্ছে। সরকার এই ধরনের স্পর্শকাতর সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে তার ক্ষমতা দীর্ঘায়িত করা একটা হীন প্রচেষ্টায় লিপ্ত। এছাড়া রাজধানীতে আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি জামাত সহ একটি অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। সাম্প্রদায়িক সন্ত্রাসের যে অভয়ারণ্য গড়বার পায়তারা করছে দেশের জামাত বিএনপি ও তাদের সাগরেদ মৌলবাদী তাবেদার অপশক্তি, তাদের বীরদাঁত ভেঙে দিয়ে অসভ্যদায়ক বাংলাদেশ বিনির্মাণের আলপথ রচনার আমাদের সঞ্জীবিত হতে হবে। বিএনপি এখন দেউলিয়া, তারা জনবিচ্ছিন্ন, তারা নির্বাচনকে ভয় পায়, তাদের কোনো কর্মসূচি নেই, তারা ষড়যন্ত্র আর গুজব নির্ভর। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধী যেই হোক পূজা মণ্ডপে হামলাকারীদের বিচার হবে। এ ধরনের ঘটনা এড়াতে ধর্মবর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। ইমার আমিন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। 17 মাস ধরে সন্তানকে আটকে রেখেছেন বাবা, পাগল বলে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে মাকে। অভিযুক্ত পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলে। মানবতা বিরোধী অপরাধের দল হিসেবে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হলেও 7 বছর ধরে রিপোর্ট পড়ে আছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অফিসে। এ অবস্থায় আবারও জামায়াতকে বিচারের মুখোমুখি করার দাবি জানালো তদন্ত সংস্থা। সোমবার মানবতা বিরোধী অপরাধের মামলায় 12 জনের তদন্ত রিপোর্ট চূড়ান্ত হওয়া নিয়ে ব্রিফিংয়ে এ দাবি জানান তারা। মানবতাবিরোধী অপরাধের মামলার বেশ কয়েকটি রায়ে জামায়াত ইসলামীকে অপরাধী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দল হিসেবে জামায়াতের বিচারের জন্য তদন্ত প্রতিবেদনও দাখিল করেছে তদন্ত সংস্থা, কিন্তু 7 বছর ধরে প্রতিবেদনটি পড়ে আছে প্রসিকিউশন বিভাগে। আইনি জটিলতায় প্রতিবেদনটি আর ট্রাইব্যুনালে দাখিল হয়নি। প্রসিকিউশন বলছে, দলের বিচারে আইনি বাধা না থাকলেও শাস্তি কি হবে এ বিষয়টি বলা নেই, কিন্তু তদন্ত সংস্থার দাবি দ্রুত জামায়াতকে বিচারের মুখোমুখি করা হোক। এই বিচার, জামাতে ইসলামের বিচারটি এই মানবতা বিরোধী অপরাধের বা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বিচারের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, ধর্মান্ধতা সুযোগে অনেক এরকম ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। সমূলে উৎপাটন করতে গেলে জামাতের স্বরূপ উদ্ঘাটন করার জন্য এই বিচারটি প্রকাশ্য কোর্টে এই বিচারটি হওয়া উচিত বলে আমি মনে করি। এদিকে গতি নেই মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্তদের আপিল নিষ্পত্তির। আইনমন্ত্রী জানালেন, আপিল বিভাগে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত সুরাহার উদ্যোগ নেবেন তিনি। যে এই আপিলগুলি আপনার
আপিল বিভাগে আছে, সেই আপিলগুলি যাতে তাড়াতাড়ি শুনানি হয় এটাকে ত্বরান্বিত করার ব্যবস্থা নেব। সোমবার সাতক্ষীরা ও কুড়িগ্রামের 12 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এশীয় অঞ্চলে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরতা দূর করতে সব দেশকেই একসঙ্গে কাজ করতে হবে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি কথা বলেন। সাক্ষাৎ শেষে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতি তুলে ধরেন। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মানোন্নয়নে পাকিস্তান আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানান পাকিস্তানের দূত। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তা সম্বলিত একটি চিঠি শেখ হাসিনার হাতে তুলে দেন পাকিস্তানি হাই কমিশনার। সুপার 12-এর পরবর্তী ম্যাচের আগে আজ বিশ্রামে ছিল বাংলাদেশ দল। বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদুল্লাহরা। টাইগারদের সবশেষ খবর জানাতে দুবাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সাজিদ, জাফর, আপনি যেটা বলছিলেন, বাংলাদেশ দল কিন্তু গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পরে আজকে কোনো অনুশীলন করেনি, বিশ্রামে ছিল বাংলাদেশ দল। তবে দলের একজন সদস্য কিন্তু কথা বলেছেন এবং সেটা নাইম শেখ। আমরা জানি স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বের ম্যাচে ছিলেন না, এরপর কিন্তু তাকে নিয়ে, তার না থাকা নিয়ে আসলে অনেক কথা হয়। এরপর 3 ম্যাচে 2টা 50 হাঁকিয়ে তিনি কিন্তু আসলে দলে নিজের জায়গাটা মোটামুটি বলা যায় একদম পোক্ত করে ফেলেছেন। তবে তার চেয়ে বড় কথা, এখনও কিন্তু সবার মধ্যে একটু আক্ষেপ ঝরছে যে লিটন দাসের সেই ক্যাচ দুটো মিস, সেটা যদি মিস না হতো হয়তো বা ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত। এই কারণে কিন্তু আক্ষেপটা বেশি যে বাংলাদেশ এত স্কোর বোর্ডে তুললো, এবং সেটা নাইম শেখও কিন্তু বলেছেন যে বাংলাদেশ আসলে একটা ভালো স্কোর করেছিল, তারপরও ফিল্ডিং ব্যর্থতায় সেটা করতে না পারাটা আসলে দুঃখজনক। তবে বাংলাদেশের সামনে পরের ম্যাচটি কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে। ইংল্যান্ড দুর্দান্তভাবে আসরের যাত্রা শুরু করেছে। ওয়েস্ট ইন্ডিজ, যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সবশেষ 2016 সালে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলটাকে তারা একরকম উড়িয়ে দিয়েছে। এবং আজকে কিন্তু বাংলাদেশ দল বিশ্রামে কাটালেও আমরা দুবাই স্পোর্টস সিটিতে গিয়েছিলাম, যেখানে আপনার আইসিসি ক্রিকেট একাডেমি অবস্থিত। সেখানে কিন্তু তারা প্রায় 3 ঘন্টারও বেশি সময় অনুশীলন করেছে এবং তাদের বেশ ইন্টেন্স অনুশীলন আমরা দেখেছি। নেটে অনুশীলন করার পাশাপাশি তারা দুবাই একাডেমির যে 2টো মাঠ আছে, একটি মাঠ তারা ব্যবহার করে সেখানে অনুশীলন করেছে। বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ যদিও একদিন পর, পরশুদিন ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে, তবে অনুশীলন কিন্তু আজ দুবাইতেই তারা করেছে। এবং বাংলাদেশ ইংল্যান্ডের কিন্তু একটা মজার বিষয় জানাতে চাইব জাফর, বাংলাদেশ এবং ইংল্যান্ড দু দলে কিন্তু আন্তর্জাতিক টি-20 খেলছে 2006 সাল থেকে, কিন্তু গত 15 বছরে এই দুটি দল টি-20তে কখনোই একে অপরের মুখোমুখি হয়নি। এই প্রথমবারের মতো বাংলাদেশ এবং ইংল্যান্ড দল টি-20তে মুখোমুখি হতে যাচ্ছে। ডেফিনেটলি আমরা জানি যে ইংল্যান্ড দল কতটা স্ট্রং, তারা ওয়ানডে ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন, কিন্তু এই ফরম্যাটে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে। নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের ক্রিকেটারও কিন্তু কিছুটা হলেও রোমাঞ্চিত হবে। আমরা জানি ইংল্যান্ড ক্রিকেটারদের টি-20 অ্যাবিলিটি কিন্তু অসাধারণ, এবং নিশ্চিতভাবেই সেটা তারা ধারাবাহিকতা বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও বজায় রাখতে চাইবে। আগামীকাল বাংলাদেশি ম্যাচের অনুশীলন করার কথা রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি, এবং ম্যাচের আগে নিশ্চিতভাবে জানা যাবে যে আসলে কী পরিকল্পনা নিয়ে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে। তো আমার কাছে দুবাই থেকে এই ছিল সবশেষ খবর। দুবাই থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ, জানাচ্ছিলেন যে আগামী পরশুদিন ইংল্যান্ডের সাথে বাংলাদেশের যে দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচের বিষয়ে বিস্তারিত। 20 দিনের ব্যবধানে আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইট থেকে উদ্ধার করা হলো স্বর্ণ। বিমানের কার্গো হোলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকা মূল্যের 104 পিস স্বর্ণের বার। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক ফাঁকি দিয়ে আনায় স্বর্ণ সীমান্ত দিয়ে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল বলে ধারণা করছেন কাস্টমস গোয়েন্দারা। চলতি মাসের শুরুর দিকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টয়লেট থেকে 14 কেজি স্বর্ণ উদ্ধার হয়। এর মাত্র 20 দিনের মাথায় আবারও ধরা পড়ল 12 কেজি। রোববার রাত 9টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট BG 4148 অবতরণ করে। এরপর কাস্টমস গোয়েন্দারা তল্লাশি চালায়। তল্লাশিতে কার্গো হোলের মাঝখানের দরজার বাম পাশের মেঝেতে অভিনব কৌশলে লুকানো, বেল্ট বাঁধা ও স্কচটেপ মোড়ানো 104 পিস স্বর্ণের বার পাওয়া যায়। তবে এবারও কাউকে গ্রেফতার করা যায়নি। কার্গো যারা হ্যান্ডলিং করে তারা ওঠার আগেই আমাদের অফিসাররা সেখানে প্রবেশ করে। তো এটা করতে অনেক ঝামেলা পোহাতে হয়েছে।
গিয়ে ওখানে এগুলো পাই। বারবার এমন স্বর্ণ আটকের পর মূল হোতারা কেন রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শুল্ক গোয়েন্দা বলছে, চালান আটকের পর মামলা দায়ের করা পর্যন্ত দায়িত্ব তাদের। কারোর কাছে পাওয়া যায় না, কেউ ছিল না, কাউকে আমরা গ্রেপ্তার করতে পারি নাই। আমরা পুলিশে মামলা করব, মামলা করলে ওখানে কারা দায়িত্বে ছিল, কার্গো হ্যান্ডলিং করার দায়িত্বে কারা ছিল, সে তালিকা পুলিশ নেবে, পুলিশ নিয়ে ব্যবস্থা নেবে। 2019-20 অর্থ বছরে 180 কেজি, 2020-21 অর্থ বছরে 178 কেজি স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পেশাদার চোর চক্রের সদস্য 3 ভাই। হাত দিয়ে গ্রিল বাঁকিয়ে তারা ঢুকে পড়ে ঘরে। 3 ভাই সহ 4 জনকে আটকের পর 15টি হীরার আংটি এবং নগদ টাকা জব্দ করেছে পুলিশ। ধরা পড়া এড়াতে তারা মোবাইলও ব্যবহার করত না। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নগরীর একটি বহুতল ভবনে গ্রিল ভেঙে ভেতরে ঢুকছে চোর দলের সদস্য মাইনুদ্দিন। আবার ধরা পড়ার পর থানা কার্যালয়ে অভিনয় করে দেখাচ্ছে চুরির নানা কৌশল। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করা হয়েছে 4 জনকে। উদ্ধার করা হয়েছে 15টি হীরার আংটি, স্বর্ণালংকার, ডলার এবং নগদ টাকা। এক ভাই রিক্সা চালায় আর 2 ভাই প্যাসেঞ্জার সেজে উপরে ওঠে, রিক্সার উপরে ওঠার পরে তারা বিভিন্ন অলিয়ে গলিয়ে ঘুরে বাসা টার্গেট করে এক ভাই মাইনুদ্দিন যে বডি বিল্ডার, সে চুরি করে আবার জিমও করে, কিন্তু সে যে কোনো বিল্ডিংয়ের পেছন দিয়ে ওঠে, জানালার গ্রিলকে নিজের শক্তি দিয়ে বাঁকা করে হাত পায়ের সহায়তায় সে বাঁকা গ্রিলের দিয়ে সে বিল্ডিংয়ে প্রবেশ করে। এই 3 ভাই গত 5 বছরে চুরি করেছে অন্তত 400, আর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 6 বার। মূলত কারাগারে রান্না করে কাজ করতে গিয়ে তার হাত ও পায়ের পেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে। জামিনে বের হয়ে জিমও করেছে। শারীরিক এই শক্তিকে লাগানো হচ্ছে চুরির কাজে। নগদ টাকা ও স্বর্ণালংকার তাদের চুরির মূল টার্গেট। হাতে গ্রিল ব্যাগা করে বাসার ভিতরে ঢুকে মোবাইল টোবাইল নেই, আর নাহলে টাকা পয়সা পাইলে এগুলো নিয়ে আসে। চুরি করে আসছে, আমি দেখছি, দেখার পরে আমার $7 দিছে, এগুলো আমি দিয়ে দিছি। এই চোর দলের প্রতিটা সদস্যের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় 20টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে গ্রেপ্তার এড়াতে এই দলের সদস্যরা মোবাইলের মতো কোনো ইলেকট্রনিক্স ডিভাইস চুরি কিংবা ব্যবহার করে না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। EDF Aluminium, redefine possibilities. 17 মাস ধরে সন্তানকে আটকে রেখেছে বাবা। নির্যাতন করে পাগল বলে মাকেও বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে। তাই সন্তানকে ফিরে পেতে মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। শুনানি শেষে শিশুটিকে নিয়ে তার বাবার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গত বছরের 8 ফেব্রুয়ারি থেকে 5 বছরের শিশু ইসফির আনাহিতাকে কাছে পাননি মা। এ কদিন শুধু ভিডিও কলে কথা বলার সুযোগ হয়েছে, তাও আদালত থেকে অনুমতি পাওয়ার পর। মায়ের অভিযোগ, 6 বছরের সংসারে শ্বশুরবাড়ির অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছে তাকে। পাগল বলে বের করে দেওয়া হয় বাড়ি থেকে। ভিডিও কলে কথা বলার সুযোগ দিলেও সন্তানকে পরিচয় করে দেওয়া হতো খালা হিসেবে। শারীরিক মানসিক নির্যাতন, আমাকে প্রতিনিয়ত সবার কাছে অপদস্থ করা হতো, আমাকে পাগল বলা হতো। এমনকি বাচ্চাও পর্যন্ত ধরে রেখেছে, বাচ্চাকে দিয়ে পর্যন্ত বলিয়েছে তোমার মাকে পাগল ডাকো। তার অভিযোগ, স্বামীর পরিবার প্রভাবশালী হওয়ায় ভয়ভীতি দেখানোর কারণে আইনের আশ্রয় নিতে পারেননি তিনি। মা বাচ্চাকে দেখতে পারবে না, এরকম আসলে কোনো আইন নাই। ও আমার শরীরের একটা অঙ্গ, কেন আমাকে এত খারাপভাবে ডিপ্রাইভ করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে 1.5 বছরেরও বেশি সময়, আমি ঠিক জানি না। বাচ্চা মার কাছে আসবে, এটা তো ওর ন্যায্য অধিকার, তাই না? তাই সন্তানকে কাছে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলেন মা। শুনানি শেষে রুল জারি করেন আদালত। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শিশু ইসফিরকে নিয়ে বাবার বিদেশ যাত্রার। নর্মালি আমরা দেখি হাইকোর্ট ডিভিশনে হাজব্যান্ড আসে, কিন্তু এখানে দেখলাম আনফর্চুনেট মাদার, মাকে আসতে হলো। তো এটা একটা গ্রেট ইনজাস্টিস। ভুক্তভোগীর স্বামীর নাম মুশফেক আলম সৈকত, শ্বশুর পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। যদিও এ বিষয়ে প্রতিমন্ত্রীর পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। 3 মাসের মধ্যে ই কমার্স দেওয়া হবে ক্ষতিপূরণ, দ্রুত সময়ের মধ্যে আনা হবে শৃঙ্খলা। আদালতের নির্দেশ পেলে যুবক ডেস্টেমির সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত।
আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে রাজধানীর কামরাঙ্গীর চরে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান শুরু হতে না হতেই বন্ধ হয়ে যায় এক্সকাভেটর। এরপর কোনো রকমে হাতুড়ি দিয়ে চলে কাজ। এদিকে জরিপ না করেই উচ্ছেদের অভিযোগ করেছেন ভবন মালিকরা, তবে অভিযোগ অস্বীকার করেছে বিআইডব্লিউটিএ। নদীর জায়গা দখলের পর গড়ে তোলা এসব স্থাপনা দেখে বোঝার উপায় নেই এখানেই প্রবাহমান ছিল বুড়িগঙ্গার আদি চ্যানেল। রাজধানীর কামরাঙ্গীর চরের মাহাদিনগরে সোমবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। তবে ভবন ভাঙার কাজ শুরু হতে না হতেই বিকল হয়ে যায় অভিযানের একমাত্র এক্সকাভেটর। পরে হাতুড়ি দিয়ে থেমে থেমে কিছুক্ষণ চলে উচ্ছেদ অভিযান। এর আগে বুড়িগঙ্গা আদি চ্যানেলের মুখের ভরাট করা অংশের মাটি সরাই বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ ওঠে জরিপ না করেই উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রতিষ্ঠানটি। অনেকেই এসে নিজেদের বৈধ মালিক দাবি করে বিভিন্ন কাগজপত্র দেখান। আমাদের জায়গা আমাদেরকে না বুঝাই দিয়ে এই যে গোজামিল মাপ কেউ ভোগ করতেছে খালের জায়গা আর কারো মালিকানা জায়গায় খালে চলে যাবে, এটা কি রকম? সিএস রেকর্ড দিচ্ছে সরকার, এসএ দিচ্ছে সরকার, আরএস দিচ্ছে সরকার, এভরিথিং হ্যাজ গিভেন বাই সরকার, তাই না? তাহলে আমরা ওই কাগজ দিয়েই কিনছি, ওই কাগজ দিয়ে খাজনা খারিজ দিছি। এই তো সরকার আমার একর বিল দিছে এবং সরকার আমার থেকে খাজনা নিছে। তো যদি খাজনা নিয়ে থাকে, বিল দিয়ে থাকে, আমার আরএসএ মালিক, সিএসএ মালিক, ওনারা এইটা কিভাবে এই মনে করেন উচ্ছেদ অবৈধ বলে উচ্ছেদ অভিযান চালায়? বড় বড় কোম্পানিগুলি এখনও দাঁড়া রয়েছে, কিন্তু মাঝখান দিয়ে কি খালো হয়? আপনি প্রথম দিয়ে শুরু না করে কিভাবে মাঝখান দিয়ে ভাঙতেছেন? তবে এমন অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিএ। খাল নদী রাষ্ট্রের সম্পদ, এটা কারণ আমার নামজারি হওয়ার সুযোগ, নামজারি হলো সেটা নাল অ্যান্ড ভয়েড, সেটা সম্পূর্ণ অবৈধ। আমরা হাইকোর্টের নির্দেশে এসেছি অবৈধ স্থাপন উচ্ছেদ করার জন্য একটা তালিকা নিয়ে এসেছি, সেই তালিকা অনুযায়ী আমরা মাইকিং করেছি। আদি বুড়িগঙ্গা চ্যানেলকে আগের রূপে ফিরিয়ে হাতির ঝিলের মতো নান্দনিক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 19 বছরেও দেশে বন্ধ হয়নি নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও উৎপাদন। এই পলিথিনের প্রভাবে দূষণের শিকার হচ্ছে নদ নদী, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি। বুড়িগঙ্গার অস্তিত্বই বিলীন হয়ে গেছে প্লাস্টিকের ভয়াবহতায়। শুধু তাই নয়, নদীর দুই পাড় এখন অবৈধ প্লাস্টিকের কারখানার দখলে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ অধিদপ্তরের নিষ্ক্রিয়তার সুযোগেই অবৈধ এই পলিথিন ব্যবসা। প্রিন্স আরিফিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। 400 বছর আগে বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা ঢাকা, সেই বুড়িগঙ্গা আজ প্রাণহীন, প্লাস্টিক আর পলিথিনের বর্জ্য। নদীর দুই প্রান্তে গড়ে উঠেছে শত শত প্লাস্টিক কারখানা। সারা দেশ থেকে সংগ্রহ করা পলিথিন আর প্লাস্টিক ধোয়ার কাজে ব্যবহার করা হয় এই বুড়িগঙ্গা। সবাই জানে কারা ধ্বংস করছে এই পরিবেশ, কিন্তু কেউ নাম বলতে চায় না। নদীতে যেটা ধুইতেছে এটা মনে করেন পানির দূষিত করতেছে, এটা যে কোনোভাবে এটা বন্ধ করা উচিত। কারখানা তো বহুত আছে, এদিক দিয়ে কারখানার অভাব নেই। শুধুই নদীর দুই পার নয়, সড়ক থেকে গৃহস্থলীর ময়লা সবখানেই রাজত্ব নিষিদ্ধ পলিথিনের। বুড়িগঙ্গা নদীতে একসময় লঞ্চ স্টিমার চলাচল করলেও আজ তা রূপকথার গল্প। চলাচল তো এখান দিয়ে আমার গাবতলী যাওয়া যেত, এখানে মানে অনেক মালবাহী নৌকা যেত, ইট বালু সিমেন্ট, এখন আর এগুলা দেখছো নাই। পানের দোকানের ময়লা, চায়ের পাতি থেকে শুরু করে সব ময়লা এখানেই ফেলা হয়। এটা মোটামুটি এখন নদী না, ডাস্টবিনই হয়ে গেছে। নদী বাঁচাও আন্দোলনের কর্মীরা বলছেন, দেশে প্রতিদিন গড়ে 1,40,00,000 পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে, যার অধিকাংশ ফেলা হয় নদীতে। এর প্রভাবেই দূষণের শিকার হচ্ছে নদ নদী আর আবাদি জমি। 7 থেকে 10 ফিট পলিথিনের লেয়ার থাকাতে ঢাকার পানির যে নিচে যাওয়ার কথা সেটা নদীর ক্ষেত্রে সেভাবে হয় না। বন্ধ একটা জিনিস, নিষিদ্ধ একটা জিনিস, এটা প্রোডাকশনের জন্য হাজার ফ্যাক্টরি আছে আপনিই বলতেছেন। তার মানে আমাদের আইন আছে, আইনি কাঠামো আছে, কিন্তু সেটা বাস্তবায়িত হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিকের এই ভয়াবহতা রুখতে দায়িত্ব নিতে হবে পরিবেশ অধিদপ্তরকেই। তাদের দায়িত্বহীনতার সুযোগ নিচ্ছে পলিথিন ব্যবসায়ীরা। পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব হচ্ছে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট যে টিম আছে তার মাধ্যমে গিয়ে পলিথিনের ব্যবহার রোধ করা, বিক্রয় রোধ করা, উৎপাদন রোধ করা এবং রপ্তানি রোধ করা। পলিথিন ও প্লাস্টিকের ক্ষতির কথা ভেবে আমাদের দেশেও 2002 সাল থেকে প্রথম পলিথিন নিষিদ্ধ করা হয়। প্লাস্টিক বর্জ্যের প্রভাবে তিল তিল করে হত্যা করা বুড়িগঙ্গার শাখা নদী আজ হারিয়েছে তার দিক। ক্ষতি করে প্লাস্টিক আর পলিথিন শুধু নদী নয়, ধ্বংস করছে প্রকৃতির উর্বরতাকে, তেমনি মানবদেহে দীর্ঘমেয়াদী রোগের কারণেই প্লাস্টিক। পরিবেশবিদরা বলছেন, আইনের কঠোরতার পাশাপাশি প্লাস্টিক বন্ধে সচেতন হতে হবে সবাইকে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 22 দিন মাছ ইলিশ সংরক্ষণে নদীতে মাছ ধরা বন্ধ থাকার পর আজ মধ্যরাত থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে।
তাই নদীতে জাল ফেলতে প্রস্তুত চাঁদপুরের পদ্মা ও মেঘনার জেলেরা। সময় মতো মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পাওয়ায় ইলিশের উৎপাদন বাড়বে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারুক আহমেদের তথ্য, নাইমুল ইসলাম নীরবের ছবিতে রিপোর্ট। রঙিন সুতোয় জাল বুনছেন জেলে দেলু খান। এই জালেই ধরা পড়বে রূপালী ইলিশ। চাঁদপুর সদরের মেঘনাপাড়ের জেলে শুধু দেলু খানই নন, জেলার পদ্মা ও মেঘনাপাড়ের হাজার হাজার জেলে অপেক্ষায় মাছ ধরার। মা ইলিশ ডিম ছাড়তে সাগরের নোনা জল ছেড়ে নদীর মিঠা পানিতে ছুটে আসে। তাই মৌসুমের এই সময়ে চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। তবে 22 দিনের সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে মধ্যরাতে। ঋণগ্রস্ত হইয়া দেনা ফেনা হইয়া আমরা এখন নদীতে জাল ফল বা নামাইতে আসি। সরকারের ইয়া মানছি আমরা, দেনা ফেনা করে ঋণগ্রস্ত করে জাল ফল করে ইয়া করতে আসি যদি আল্লাহ দেয়। মৎস্য কর্মকর্তার দাবি, এবার সময় মতো মা ইলিশ ডিম ছেড়েছে নদীতে। সামনে যে জাটকা রক্ষা কর্মসূচি আমাদের আসতেছে নভেম্বরের 1 তারিখ থেকে 30 জুন, এটা আমরা সংরক্ষণ যদি ভালোভাবে করতে পারি এবং ইলিশ যেতে আমার মনে হয় যে উৎপাদন বৃদ্ধি পাবে। মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি সফলে নানা উদ্যোগ গ্রহণ করে নৌ পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন। যেসব জেলে সরকারি আদেশ অমান্য করে তারা নদীতে প্রতিনিয়ত মাছ ধরার চেষ্টা করেছে, শুধুমাত্র তাদের প্রতি আমরা কঠোর হয়েছি এবং তাদেরকে ধরে আইনের আওতায় এনেছি। জেলেরা মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে, এই জন্য সরকারি যে প্রণোদনা সেটা এই অভিযান শুরুর আগে আমরা তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। জেলার সরকারি তালিকা অনুযায়ী জেলের সংখ্যা 44,035 জন। 22 দিন বেকার অবস্থায় জেলেদের মাথাপিছু 20 কেজি করে চাল দেয় সরকার। সময় সংবাদ, চাঁদপুর। আগামী 3 মাসের মধ্যেই সুব্যবস্থাপনার মধ্যে আনা হবে দেশের ই-কমার্স খাতকে। গত জুলাই মাস থেকে এ খাতে বকেয়া পড়া 214 কোটি টাকা ভোক্তাদের ফিরিয়ে দিতে নেওয়া হবে কার্যকর উদ্যোগ। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এমন আশার কথা শোনালেন বাণিজ্যমন্ত্রী। আদালতের রায় পেলে যুবক ডেস্টিনির মতো প্রতিষ্ঠানগুলোর স্থাবর সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের ক্ষতিপূরণের কথাও জানান তিনি। ডুবতে থাকা ই কমার্স খাতকে উদ্ধারে দেরিতে হলেও উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শুরুতে দায় এড়াতে চাইলেও পরে প্রতারণার সঙ্গে জড়িতদের প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নীতিমালা সংশোধন সহ কাঠামোগতভাবে এই খাতকে ঠেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ ও উচ্চ আদালতের গঠন করে দেওয়া কমিটি কাজ শুরু করেছে। আলাদা করে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দফা বৈঠকে আমন্ত্রণ জানানো হয় ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের পাশাপাশি প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টাকেও। 2 ঘণ্টাব্যাপী বৈঠকের পর সিদ্ধান্ত আসে আগামী 3 মাসের মধ্যে ভোক্তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হবে। জুলাই থেকে যারা পেমেন্ট দিয়ে আটকে আছে, যাদের টাকা ফেরত পাচ্ছে না, বিভিন্ন কারণে ফ্রিজ করা হয়েছে বা যাই হোক, সেটা ক্লিয়ার করে তারা যেন পায়, সেই লক্ষ্যেও তারা কাজ করবে। শুধু ডিজিটাল কমার্স খাতের প্রতারণা নয়, যুবক ডেস্টিনির মতো প্রতিষ্ঠানগুলো নিয়েও সরকার ভাবছে বলে জানান বাণিজ্য মন্ত্রী। ডেস্টিনি এদের কিন্তু স্থাবর সম্পত্তি আছে, যা MLM কোম্পানি তাদের জমি ছিল, এটা ছিল, স্থাবর সম্পত্তিগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারেনি। সেইটার দামটা যদি পাওয়া যায় এবং আদালত যদি নির্দেশ দেয় যে এইটাকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে প্রপোর্শন করে, যেমন 2000 কোটি টাকা বাজারে দেয় না, যদি পাওয়া গেল 1000 কোটি টাকা, সেইভাবে দেওয়া যেতে পারে। আইসিটি মন্ত্রণালয় থেকে সব ব্যবসায়ীর জন্য একটি ইউনিক কোড নম্বর দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয় বৈঠকে। হিসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার টিউমার ধরা পড়েছে, করা হয়েছে বায়োপসি, জানালেন চিকিৎসক। শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান মির্জা ফখরুলের, ক্ষোভ ঝাড়লেন গণমাধ্যমের ওপর। সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ। রংপুরে মোটরসাইকেলে করে পেট্রোল এনে আগুন দেয় শিবির ক্যাডার মামুন। নোয়াখালীতে আটক 11। এবং আবারও বাংলাদেশ বিমানের দুবাই ফেরত ফ্লাইটে মিলল স্বর্ণ। কার্গো হোলের ফ্লোর থেকে বের করে আনা হয় 8 কোটি টাকার 104টি বার। এবারও আটক নেই কেউ। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।